আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক 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 ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আবার তড়িৎ রসায়নের একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। আর আজকের এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা তোমরা জানো সেকেন্ড পেপার রের চতুর্থ অধ্যায়ে পড়া। এই চ্যাপ্টারে আমরা কয়েকটি ধারাবাহিকভাবে 2-3টি ক্লাসের মধ্যেই চ্যাপ্টারটি শেষ করব। পৃথকভাবে তোমাদের জন্য রাখবো ক্রিয়েটিভ কোশ্চেন সলভও রাখবো এবং এমসিকিউ নিয়েও তোমাদের সাথে এই ব্যাপারে কথা হবে। তো আজকের ক্লাসে আমরা একটা বিশেষ ম্যাথ করব। তোমরা যারা 2025-এর পরীক্ষার্থী প্লাস যারা তোমরা নর্মালি পড়াশোনা করছো 26-এ পরীক্ষা দিবে, সবার জন্যই আজকের ক্লাসটা একদমই খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকের ধারাবাহিকভাবে এই ক্লাসে তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার যে টপিক নিয়ে আজকে তোমাদের সাথে আমার কথা হবে, সেই টপিকগুলো ধারাবাহিকভাবে দেখো তো এরকম দেখা যাচ্ছে কিনা সিকোয়াল অনুযায়ী। এই চ্যাপ্টারটা পড়তে গেলে কিছু সূত্র লাগবে, তাই লিখেছি প্রয়োজনীয় সূত্র। যেই সূত্রের বদৌলতে আজকের ম্যাথটা করব বা যেই সূত্রের উপরে টোটাল চ্যাপ্টারের পড়াশোনাটা ডিপেন্ড করছে। ওকে, তারপর শিখব আমরা কোষ বিভব কী জিনিস, কাকে বলে, এইটার উপর বেস করে আমরা একটু কথা বলবো। একটু জারণ বিজারণ নিয়ে স্টাডি করব আমরা। জারণ বিজারণ তোমরা জানো। আর লাস্টলি মূল যে জায়গাটাতে আমি ফোকাস দিব সেটা হচ্ছে যে একটি দ্রবণকে ওই পাত্রে, একটা সিলেক্টেড পাত্র, ওই কোনো একটা ধাতু দিয়ে বানানো সেই পাত্রে রাখা যাবে কি না, এটার উপর বেস করে আজকে আমি তোমাদের মূলত এই ক্লাসটা সাজিয়েছি তোমাদের জন্য। ওকে, তো চলেন লেটস গো। তো আজকে প্রয়োজনীয় সূত্র বলতে আমি তোমাদেরকে কোষ বিভব কী জিনিস আগে এটা একটু বলবো। এই চ্যাপ্টারের ম্যাথ করতে গেলে এই সূত্রটাই লাগবে। তো চলেন আমরা একটু দেখি সূত্রটা কি আছে। আচ্ছা, কোষ বিভব কি দেখেন তো একটু। আপনারা সবাই জানেন যে অ্যানোডে জারণ হয়, অ্যানোডে জারণ হয়, রাইট? আপনারা খুব ভালোভাবে জানেন অ্যানোডে জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভবের যোগফলকে বলা হয় সেল ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ বিভবের যোগফলকে বলে সেল ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলায় বলে তড়িৎ চালক বল। আসেন একটু সূত্রটা দেখি। আপনারা পড়েছেন, আমি আপনাদের পড়ার সাথে একটু তাল মিলানোর ট্রাই করি। দেখেন তো মনে পড়ে কি না। ই সেল, দেখেন তো ই সেল সমান ই নট অফ অ্যানোড, অ্যানোডে জারণ যোগ, মনে পড়ছে, যোগ ই নট অফ ক্যাথোড, আসেন ক্যাথোডে বিজারণ। তো অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ এই দুইজনের জারণের বিভব আর বিজারণ বিভবের যোগফলকেই বলে ই সেল, বাংলায় বলে তড়িৎ চালক বল বা ই সেল। দেখেন তো কোষের তড়িৎ চালক বল বা কোষ বিভব বা সেল ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো প্রথম পয়েন্টটা ক্লিয়ার। অ্যানোডের জারণ বিভবের মান প্লাস ক্যাথোডের বিজারণ বিভবের মান, এই দুইটা মানের যোগফলকে বলে তড়িৎ চালক বল, কোষের তড়িৎ চালক বল বা কোষ বিভব বা ইলেকট্রোমোটিভ ফোর্স। প্রথম শর্ত ক্লিয়ার। চলেন দ্বিতীয় শর্তে যাই, কি আছে। দ্বিতীয় শর্তে আছে, দেখেন সুস্পষ্টভাবে বোঝা যায় ক্যাথোড এবং অ্যানোডের বিজারণ বিভবের পার্থক্য, ক্যাথোড এবং অ্যানোডের বিজারণ বিভবের পার্থক্য। ক্যাথোড এবং অ্যানোডের বিজারণ বিভবের পার্থক্য ক্লিয়ার।
ওকে, আসেন সূত্রটা একটু লিখি আরেকটা কালি দিয়ে। ক্যাথোড এবং অ্যানোডের মাথা ঠান্ডা করে দেখেন কি সেল সমান ই সেল, তড়িৎচালক বলকে ই সেল দিয়ে প্রকাশ করে। প্রথমে ক্যাথোড লিখেন, ক্যাথোডের বিজারণ বিভবের যোগফল, অ্যানোডের জারণ ক্যাথোডের বিজারণ। সো ক্যাথোডের বিজারণ বিভব, ক্যাথোড এবং অ্যানোডের বিজারণ বিভবের পার্থক্য। এখানে অ্যানোড, এখানেও লিখেন বিজারণ। ওকে, সো ক্যাথোড এবং অ্যানোডের বিজারণ বিভবের পার্থক্যকেও বলে কি চালক বল, তড়িৎচালক বল বা ই সেল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ওকে, তো সেকেন্ড পয়েন্ট ক্লিয়ার। থার্ড আসেন আরেকটা ল নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা হলো অ্যানোড এবং ক্যাথোডের জারণের পার্থক্যকে, অ্যানোড এবং ক্যাথোডের জারণ বিভবের পার্থক্যকে। চলেন দেখি অ্যানোড এবং ক্যাথোডের জারণ বিভবের পার্থক্য। এগেইন কি সেল, ই সেল, সেটা হচ্ছে ই নট অফ অ্যানোড, অ্যানোডের জারণ, এবং ই নট অফ ক্যাথোড, ক্যাথোডের জারণ। সো আলটিমেটলি অ্যানোডের জারণ ক্যাথোডেরও জারণ। এই অ্যানোডের জারণ এবং ক্যাথোডের জারণ বিভবের পার্থক্যকেও কি চালক বল বলে, কোষের তড়িৎ চালক বল বলে, ইলেকট্রোমোটিভ ফোর্স বলে, সেল ইএমএফ বলে। তাহলে তোমরা একটু মাথা ঠান্ডা করে খেয়াল করো তো, এই সেল ইএমএফ বা কোষ বিভব বা তড়িৎচালক বল, এইটার কয়টা সূত্র শিখলে? 3টা। 99% টাইম তোমরা জানো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব স্মার্টলি জানো 99% টাইম আমরা এটা ব্যবহার করি, এটা অর্থাৎ অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ বিভবের যোগফলকে বলে কি চালক বল, তড়িৎ চালক বল বা কোষ বিভব। এবং এটা দিয়েই আজকে আমরা অঙ্কটি কমপ্লিট করব। ওকে, এরপরে আমরা চাইলে এইটাও দেখাতে পারি, এই সূত্র দিয়েও অঙ্ক করা যায়, এই সূত্র দিয়েও যায়। বাট ইজিয়েস্ট ওয়ে আমার কাছে মনে হয়, আমাদের যত ম্যাথ আছে তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ হচ্ছে, আলটিমেটলি আমাদের সবচেয়ে ইজিয়েস্ট ম্যাথ হচ্ছে ই নট অফ অ্যানোডের জারণ যোগ ই নট অফ ক্যাথোডের বিজারণ বিভব দিয়ে এই সূত্রর ই সেল দিয়ে আমাদের অঙ্কটা কমপ্লিট করা। ওকে, সো আমরা যদি এইটা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা কোনো সমস্যায় পড়ব না ইনশাল্লাহ। ওকে, তাহলে কোষ বিভব কি জিনিস ক্লাসের ফার্স্টে আমরা এটা শেষ করলাম। এখন আমরা কি করব? এখন আমরা দেখব যে এই ক্লাসের লাস্ট যে ফাইনাল আমাদের যে গন্তব্য, আমাদের যে পিক পয়েন্ট, আমাদের যে ফাইনাল গোল, যে ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কি না, এটার একটা ম্যাথ। এই ম্যাথ করতে গেলে আমাদের তাহলে প্রয়োজনীয় সূত্র কোষ বিভব থেকে কি আসলো? তোমরাই দেখো, এই সূত্রটাই তো আসলো, ই সেল সমান ই নট অফ অ্যানোড, অ্যানোডের জারণ যোগ ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে আমরা জানি বিজারণ। এখন একটু মাই ডিয়ার স্টুডেন্টস একটু মন দিয়ে শুনবেন, এই যে ই নট অফ অ্যানোড, অ্যানোডে জারণ যোগ ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে বিজারণ, এই দুইটা জারণ এবং অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ বিভবের মান এর যোগফল যদি পজিটিভ হয়, যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত, বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত। ওকে, তাহলে আমরা বিক্রিয়া দিব কি ফুর্ত? স্বতঃস্ফূর্ত, মানে স্পন্টেনিয়াসলি ঘটবে, স্বতঃস্ফূর্ত ঘটবে। ঠিক আছে, আর এই বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত ঘটে তাহলে তোমরা জানবে ওই পাত্রে যদি স্বতঃস্ফূর্ত ঘটে তাহলে তোমরা জানবে তাহলে ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে না, ওই পাত্রে ওই দ্রবণ
রাখা যাবে না। কারণ বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয় তাহলে পাত্র ক্ষয় হবে। হ্যাঁ, পাত্রে অ্যানোডের জারণ ধরবে। অ্যানোডের জারণ ধরে আমরা যদি ইসেলটা করি, যেই পাত্রটার ভেতর আমরা দ্রবণটা রাখবো, ওই পাত্রের ধাতুকে আমরা অ্যানোড ধরে যদি ইসেল করি, তাহলে ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে না। মাই ডিয়ার স্টুডেন্টস, কথাটা একটু মন দিয়ে শুনি। ইসেল সমান ফাইনালি সূত্রটা দাঁড়ালো ই নট অফ অ্যানোড, অ্যানোডে জারণ, যোগ ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে বিজারণ। সূত্রে ভ্যালু বসাবো, বসিয়ে ম্যাথ করব। ম্যাথের রেজাল্ট যদি কোনো কারণে পজিটিভ হয়, ম্যাথের রেজাল্ট যদি কোনো কারণে পজিটিভ হয়, তাহলে ওই পাত্রে ওই দ্রবণ কি যাবে না, রাখা যাবে না। অবশ্যই আমরা যে ধাতু দ্বারা পাত্রটি বানাবো সেই ধাতুকে কি করব, অ্যানোড ধরে। আমি কথাটা লিখে রাখি, যে ধাতু দ্বারা পাত্রটি বানাবো, এখানে নোটটা রাখতে হবে, পজিটিভ হলে রাখা যাবে না। ধাতুটি, যে ধাতু দ্বারা পাত্রটি বানানো, যে ধাতু দ্বারা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা, পাত্রটি বানানো তাকে অ্যানোড ধরে, তাকে, যে ধাতু দ্বারা পাত্রটি বানানো তাকে অ্যানোড ধরে বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। তাহলে যদি বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, যদি তাকে অ্যানোড ধরে বিক্রিয়াটি সম্পূর্ণ করি এবং করার পর যদি দেখি যে বিক্রিয়াটির রেজাল্ট কি ফুটতো, পজিটিভ আসছে এই সেলের ভ্যালু, তাহলে ওই পাত্রে ওই দ্রবণ কি যাবে না, রাখা যাবে না। তাহলে ওই পাত্রে ওই দ্রবণ কি যাবে না, রাখা যাবে না। আশা করি তোমরা বুঝেছো সূত্রটি দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি। ক্লিয়ার? আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটা হবে একটি ধাতু দ্বারা একটি পাত্র বানাবো, সেই পাত্রে একটি দ্রবণ রাখা যাবে কিনা। এজন্য মনে রাখবে যে আমরা কোষ বিভবের সূত্রে বসাবো ইসেলের, বসানোর পর যদি অঙ্কের রেজাল্ট পজিটিভ হয় তাহলে বিক্রিয়া হবে কি ফুর্ত, স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত হলে, পজিটিভ হলে ওই পাত্রে ওই দ্রবণ কি যাবে না, রাখা যাবে না। ওকে? আর অবশ্যই শর্ত মনে রাখবেন, পাত্রটি যে ধাতু দ্বারা বানানো তাকে কি ধরতে হবে, ওই ধাতুটিকে অ্যানোড ধরতে হবে। দুটি নিয়ম আছে, তার মধ্যে এটা হচ্ছে ইজিয়েস্ট রুলস। এই রুলসে কাজ করে ম্যাথ সলভ করা, এই রুলসের উপর বেস করে কাজ করা ইজিয়েস্ট ওয়ে। ওকে, এই ধরনের ম্যাথকে সলভ করার, এবং এই নিয়মে তুমি যদি যাও এই অধ্যায়টা এরকম তুড়ি দিলে শেষ হয়ে যাবে। ওকে, একটা কোশ্চেন কমন পড়বে বোর্ড এক্সামে। আর 2015 থেকে শুরু করে 2015, 17, 19, 21, 23 পর্যন্ত এই কোষ বিভবের ডেফিনেশন প্রতিবার আসছে পরীক্ষায়। ভেরি 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 ইম্পর্ট্যান্ট টপিক। ওকে, সো শুরুতে আমরা সূত্র দেখলাম, কোষ বিভব সম্পর্কে প্রথমেই পড়ে নিলাম, দেন সূত্র দেখলাম। এখন এই ম্যাথ করতে গিয়ে জারণ বিজারণ আসবে মাই ডিয়ার স্টুডেন্টস। কি বিজারণ? জারণ বিজারণ। আমি একটা এমট্রিক্স দিব, এমট্রিক্স দিলে এরকম তুড়ি দিলে এমট্রিক্সের তুড়িতে জারণ বিজারণটা আমার স্টুডেন্টের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্ক দুধ ভাত মনে হবে। ঢ্যাঁড়স ভাত খেয়েছো, মুখ দিলেই যেমন চলে যায়, হজম করারও কোনো টেনশনই থাকে না, কুচ করে চলে যায় ভিতরে, ঠিক তেমনি এই জারণ বিজারণ এমট্রিক্স নিলে এরকম টুক করে ভিতরে চলে যাবে। ওকে, যেমন স্যার এটা নিয়ে আমি খুব প্রবলেম ফেস করি। কেন, কি প্রবলেম? স্যার এটা আমার কাছে মোটেই ভালো লাগে না। তো তাদের জন্য আমার এই এমট্রিক্সটা এত বেশি কাজে দিবে, আমি এই জন্য এতে খুব আনন্দ দিয়ে লিখি। দেখো এমট্রিক্সটার জন্য আমি লিখবো জারণ। লেখো জারণ,
আমরা যারা ভয় পাই, জারণ বোঝার এই অঙ্ক করার জন্য জারণ বোঝার নিয়ম বা জারণ বিক্রিয়া খুব ইজিলি বুঝবে। জারণ ভ্যালু দেওয়া, সোডিয়াম হলো সোডিয়াম প্লাস, সোডিয়াম হলো সোডিয়াম প্লাস, চিনো না? এরকম দেখো না মাঝে মাঝে পরীক্ষার খাতায়, সোডিয়াম হলো সোডিয়াম প্লাস। দেখো তো, এই সোডিয়াম হলো সোডিয়াম প্লাস, এই যে যে জিনিসটা তুমি দেখো, এটা একটু মাথা ঠান্ডা করে খেয়াল করো তো। এই সোডিয়াম হলো সোডিয়াম প্লাস, একটু দেখো তো এমট্রিক্সটা হলো এইটা বাম না, এই দাগটার এইটা ডান সাইড না? তুমি কি খেয়াল করেছো প্লাসটা কোথায়? সোডিয়াম হলো সোডিয়াম প্লাস, প্লাসটা কোথায় দেখেছো? ডান সাইডে না? তাহলে ডান সাইডে প্লাস, দেখেছো প্লাস। আর ডানের ড এর সাথে, ডানের ড এর সাথে জারণের জ দেখো তো মিলে কিনা। তার মানে ডানে প্লাস থাকলে এটা জারণ মান, জারণ বিভব এর মান। ক্লিয়ার? তোমার জারণ বিজারণ তো শেখানো আমার মুখ্য উদ্দেশ্য না, আমার অঙ্ক করানোর জন্য যেটা লাগবে আমি সেটার জন্য তোমাদেরকে এই ফর্মে নিয়ে আসতে চেয়েছি। তোমরা কি বুঝেছো বলো জারণের ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, তাহলে জারণ বিক্রিয়া আজকের পরে কোনো দিন ভুলবে না। যদি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, যেহেতু সোডিয়াম হলো সোডিয়াম প্লাস, তাহলে প্লাসটা ডান সাইডে, ডানের ড ডানে প্লাস থাকলে ড এর সাথে জারণের জ, জারণের জ লিখতে গেলে এই যে জয়ের যে পার্টটুকু, এই যে জয়ের যে পার্টটুকু ডাক দেওয়ার আগে ড, জারণের ড এর সাথে জারণের জয়ের কি আছে? মিল আছে। আশা করি এটা খুব স্মার্টলি তুমি বুঝে ফেলছো। ওকে, সিমিলারলি চলো বিজারণ নিয়ে একটু বলে ফেলি। ইজিয়েস্ট টপিক বিজারণ বিক্রিয়া। আবারও আমরা অনেক খুশি, আমরা আবার খুব ইজিয়েস্ট ওয়েতে পড়ছি। তো চলো একটু বিজারণ বিক্রিয়া দেখি। বিজারণ বিক্রিয়া, স্যার আমি তো এটা পারি, আমিও জানি তোমরা পারো। বিজারণ বিক্রিয়া, এখন দেখো বিজারণ বিক্রিয়াতে অবভিয়াসলি বিক্রিয়াটা লিখে ফেলো। সোডিয়াম প্লাস হলো সোডিয়াম, তার মানে প্লাসটা আবার সেই বামে, প্লাসটা আবার সেই বামে, রাইট? ওকে, প্লাসটা আবার সেই কি বামে। ওকে, দেখো এবার সোডিয়াম প্লাস হলো সোডিয়াম, সোডিয়াম প্লাস একটি ইলেকট্রন দান গ্রহণ করে সোডিয়াম ধাতুতে কিনত হলো, পরিণত হলো। তাহলে এবার লক্ষ্মী ছেলে মেয়ের মতো দেখো তো, তোমার এইটা বাম আর এইটা ডান সাইড না, আর এইটা মাঝে মিডল, রাইট? রাইট, এবার দেখো বামে প্লাস, দেখেছো বামে প্লাস, ব্যাপারটা খেয়াল করেছো? প্লাসটা কিন্তু বামে, দেখেছো তো? প্লাসটা যেহেতু বামে, এবার একটু লক্ষ্য করে খেয়াল করো, বামের যদি প্লাস থাকে বামের বয়ের সাথে বিজারণের ব মিলে না, এই জন্য বামে প্লাস মানে কি জারণ? বিজারণ। এই জন্য বামে প্লাস মানে কি জারণ? বিজারণ, মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এই যে যে ব্যাপারটা তুমি শিখলে, এইটা ট্রিক্স আমার মনে হয় না এটা এমট্রিক্স ছাড়া তুমি এত সহজে এটাকে পানি ভাত করতে পারবে। এই পড়াটা মাথায় নাও, এই পড়ার পর এটা দুধ ভাত হয়ে যাবে। বামে ডানে প্লাস থাকলে ডানের ড, ডানে প্লাস ডানের ড, ড এর সাথে জারণের জ, আর প্লাসটা যদি বামে থাকে বামে প্লাস, তার মানে বামের বয়ের সাথে বিজারণের ব, বিন্দাস মিলে এইরকম দুর্ধর্ষভাবে জারণ বিজারণ বিভবের মান এখন তুমি দেখবে, ধামধুম করে চিনে ফেলবে। ক্লিয়ার না? একটু পরে আমরা এটার উপর বেস করে এখন অঙ্কটা করব, তোমার কাছে অনেক ভালো লাগবে। একটা ক্যালকুলেটর নাও, সাথে বসে পড়ো। আমরা যে ম্যাথটা করব বিশেষ ম্যাথ, ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কিনা। ওকে, চলেন মামুন স্যারের সাথে দেখা যাক কি হয়। ওকে, তাহলে এটাকে আমরা আসেন একটু
বক্স করে সুন্দর করে আটকিয়ে দিই, আপনাদের কাছে বুঝতে ভালো লাগবে। হ্যাঁ, ইনশাল্লাহ সাথে থাকবেন। দেখেন, তাহলে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া নিয়ে আমরা বিন্দাস শিখে নিলাম। আমরা ই সেলের ম্যাথ করে ফেললাম। ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কি না, এটাই হচ্ছে আজকের ডায়লগ, আজকের ম্যাথ করার সূত্র। এই সূত্র করার ম্যাথ করার জন্য এতক্ষণ আমরা এতবার সূত্র পড়েছি, যে এত নিয়ম করেছি, যে আমরা ইজিলি জানি যে কি সেল সমান কোষ বিভব, ই সেল সমান ই নট অফ অ্যানোড। খুব সুন্দর করে লক্ষ্মী ছেলে মেয়ের মতো লিখবেন। অ্যানোডে জারণ, জারণ মান বের করাও শিখিয়েছি, ধরতে পারা শিখিয়েছি। ক্যাথোড, বিজারণ। এই ভ্যালু বসানোর পর, এই সূত্র বসানোর পর যদি এটার রেজাল্ট পজিটিভ হয়, তাহলে বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত, বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত। আর স্বতঃস্ফূর্ত হলে ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে। স্বতঃস্ফূর্ত হলে ওই পাত্রে ওই দ্রবণ কি যাবে, রাখা যাবে। আর যদি ই সেলের মান অঙ্ক করার পর ই সেলের মান যদি হয় নেগেটিভ, ই সেলের মান যদি হয় নেগেটিভ, তাহলে ই সেলের মান যদি হয় নেগেটিভ, তাহলে ওই পাত্রে, তাহলে বিক্রিয়া কি ফুটতো, অস্বতঃস্ফূর্ত। তাহলে ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে না, ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে না, রাখা যাবে না। কারণ বিক্রিয়া কি ফুটতো, স্বতঃস্ফূর্ত। একটা মিনিট। যদি বিক্রিয়ার ই সেলের ভ্যালু পজিটিভ হয়, বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয়, তখন হবে রাখা যাবে না। আর যদি বিক্রিয়ার রেজাল্ট ই সেলের মান নেগেটিভ হয়, তার মানে বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত। অস্বতঃস্ফূর্ত হলে রাখা যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, অস্বতঃস্ফূর্ত হলে রাখা যাবে। ক্লিয়ার? তাহলে কথা ক্লিয়ার করে নিই। যদি ই সেলের মান পজিটিভ হয়, অঙ্ক করার পর বিক্রিয়া হবে স্বতঃস্ফূর্ত, রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ যেই ধাতু দ্বারা পাত্রটি বানাবো তার ক্ষয় হবে, তার জারণ ঘটবে, এই জন্য রাখা যাবে না। আর যদি বিক্রিয়াটির ই সেলের ভ্যালু নেগেটিভ হয়, তাহলে ওই ধাতুকে অ্যানোড ধরে, তাহলে নেগেটিভ হলে বিক্রিয়া হবে অস্বতঃস্ফূর্ত, অস্বতঃস্ফূর্ত হলে রাখা যাবে। ওকে, তো চলেন সেই কাঙ্ক্ষিত অঙ্কের টাইম। আমরা এখন ম্যাথ করার জন্য রেডি হয়েছি। ক্যালকুলেটর নিয়ে নেন, একটা ম্যাথ করি খুব বিন্দাস ওয়েতে। ইনশাল্লাহ একটা করার পর আর দুইটা আমার সাথে প্র্যাকটিস করেন, আমরা বোর্ড এক্সামে একটা কোশ্চেন পেয়ে যাব ইনশাল্লাহ। ওকে, দেখেন, একটি তামার পাত্র, মাই ডিয়ার স্টুডেন্টস, একটি তামার পাত্র। তামার পাত্র বললেই মাথাটা ঠান্ডা করেন। তামার পাত্র বললেই দেখেন তো, তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে কি না? পাত্র কার? তামার, কপার। ধাতু কি? কপার ধাতু। পাত্রটি তামার মানে কপারের, ধাতুটি কি? কপার। তাহলে তাকে অ্যানোড ধরবো, ধরে ই সেল বসাবো। ওকে, এখন ধরেন, যেহেতু পাত্রটি কার? কপার, তামার, তামার মানে কপার, তাহলে কপারকে কি নোড ধরবো? অ্যানোড ধরে আমরা আগে জারণ বিজারণ করব। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য এটা লিখে দিলাম। কপারকে অ্যানোড ধরে আমরা আগে ই সেল করব। ওকে, চলো আগে বিক্রিয়া শুরু করে দিই। কপারকে অ্যানোড ধরবো, তাহলে অ্যানোড ধরলে কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে কপার হবে কপার 2+। যে ধাতু দিয়ে পাত্রটি বানানো তার অ্যানোড হবে, অ্যানোডে হয় জারণ, তাহলে কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে, তাছাড়া তুমি বুঝতেই পারবা কপার 2+, কপার কপার দুটি ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কপার 2+ হবে, হয়েছে। ওকে,
এবার আসো, যেহেতু পাত্রটি কপারের, তার অ্যানোড হয়েছে, হলো, তার জারণ হয়েছে, অ্যানোড ধরেছি, জারণ হয়েছে, অ্যানোড ধরে তার জারণ হয়েছে। এবার অবভিয়াসলি ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ, তার মানে ম্যাগনেসিয়াম 2+, দুটি ইলেকট্রন গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতু হবে। এরপর আমরা খুব স্মার্টলি আমরা বিক্রিয়াটা কমপ্লিট করলাম। এবার ইলেকট্রন ট্যাগ আর গ্রহণ হলো, আমরা এখন এটা কাটাকাটি করলে আমাদের থাকে কপার যোগ ম্যাগনেসিয়াম, রাইট সাইডে থাকে কপার 2+ যোগ ম্যাগনেসিয়াম। দেখো আমরা যে অঙ্কটা শুরু করলাম, ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে কিনা, যার পাত্র তাকে অ্যানোড ধরলাম, ধরে তার জারণ বিক্রিয়া করলাম। তারপর আমরা যে দ্রবণটা সেটাকে বিজারণ করলাম, ম্যাগনেসিয়াম সালফেট থেকে ম্যাগনেসিয়াম আয়ন, ইলেকট্রন দুটি গ্রহণ করে ম্যাগনেসিয়াম ধাতু হলো। হওয়ার পর আমরা অ্যানোড ক্যাথোডের বিক্রিয়াটা কমপ্লিট করলাম। ঠিক আছে, এবার আপনাদেরকে একটু বলবো, প্লিজ মন দিয়ে শুনবেন। এই যে অঙ্কটা করার জন্য আমরা যা বিক্রিয়াটা বানালাম, এটা হচ্ছে প্রদত্ত বিক্রিয়া, অঙ্কে দেওয়া ছিল না, আমরা বের করে নিলাম। ভালো মতো দেখবেন এই বিক্রিয়ায়, মন দিয়ে দেখেন, কপার বামে, ডানে কপার 2+, তাহলে ডানে প্লাস এমট্রিক্স, ডানে প্লাস মানে কপারের জারণ হয়েছে বিক্রিয়াতে, এই বিক্রিয়াতে কপারের জারণ হয়েছে, ডানে প্লাস, বুঝেছেন? ওকে, কপার থেকে কপার 2+, তাহলে কপারের প্লাসটা ডানে, তাহলে কপারের জারণ হয়েছে এই বিক্রিয়াতে, এই প্রদত্ত বিক্রিয়াতে। আর ম্যাগনেসিয়াম 2+ হয়েছে ম্যাগনেসিয়াম, দেখেন প্রদত্ত বিক্রিয়াতে বামে প্লাস ম্যাগনেসিয়ামের উপরে, বামে প্লাস মানে ম্যাগনেসিয়ামের বিজারণ হয়েছে, কপারের জারণ হয়েছে। ওকে, এখন আমরা জানি, কি জানি লেখেন, আমরা জানি কি সেল সমান ই সেল, ই নট অফ অ্যানোড, অ্যানোডে জারণ, যোগ ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে বিজারণ। আমরা এই সূত্রটা জানি কোথা থেকে? ই সেলের ম্যাথ থেকে। জানি না, এটা বাকিয়ে গিয়েছে। আমরা জানি নট অফ অ্যানোড, অ্যানোডে জারণ, যোগ ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে বিজারণ। এটা আমরা ই সেলের সূত্র থেকে একটু জানি। এখন আমরা এই সূত্রে চলেন মান বসাবো। আমরা যে বিক্রিয়াটা বের করেছি সেই বিক্রিয়ায় কপারের ডানে প্লাস মানে কপারের জারণ। দেখেন তো এই অঙ্কে যে মান দেওয়া আছে, দেখেন তো কপারের প্লাসটা কোথায়, প্রদত্ত মান দেওয়া আছে যেটা, সেখানে দেখেন তো কপারের প্লাসটা কোথায়, বামে, তার মানে বামে প্লাস মানে বিজারণ মান দেওয়া। কিন্তু প্রদত্ত বিক্রিয়ায় কপারের ডানে প্লাস জারণ মান দেওয়া, কিন্তু অঙ্কে মান দেওয়া কপারের বামে বিজারণ মান দেওয়া। তাই আমরা সূত্রটাকে চেঞ্জ করব, তাই আমরা অ্যানোডের জারণের জায়গায় লিখব বিজারণ, জারণের জায়গায় লিখব কি জারণ? বিজারণ। অ্যানোডের কিন্তু জারণ মান দেওয়া সূত্রে ছিল জারণ অ্যানোডে হবে, কিন্তু প্রদত্ত মান দেওয়া হচ্ছে অ্যানোডের কপার বামে প্লাস বিজারণ মান দেওয়া, তাই আমি জারণের জায়গায় বিজারণ লিখেছি, সূত্র চেঞ্জ করেছি, পাপ কাজ করছি, তাই তার আগে একটা মাইনাস দিয়ে কি করব? প্রায়শ্চিত্ত করব। বুঝেছেন? আরেকবার বলছি, প্রদত্ত বিক্রিয়ায় কপারের হয়েছে ডানে প্লাস মানে জারণ,
কিন্তু মান দেওয়া আছে কপারের বামে প্লাস, আমার মান দেখে অঙ্ক চেঞ্জ করতে হবে। তাই বামে প্লাস মানে বিজারণ, তাই আমি অ্যানোডের জারণের জায়গায় বিজারণ লিখেছি, সূত্র চেঞ্জ করেছি, পাপ করেছি, তাই সামনে একটা মাইনাস দিয়ে প্রায়শ্চিত্ত করে নিলাম। এবার আসেন যোগ ক্যাথোড, ক্যাথোডে হবে বিজারণ। কোশ্চেনের প্রদত্ত বিক্রিয়ায় দেখেন ম্যাগনেসিয়ামের বিজারণ হয়েছে, ভ্যালুতে দেখেন ম্যাগনেসিয়ামের ডানে প্লাস বামে প্লাস, ম্যাগনেসিয়ামের বিজারণেরই মান দেওয়া। সো সূত্র আর মানের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা রিমেইন কি চেঞ্জড, আনচেঞ্জড। তাহলে ক্যাথোডে যা ছিল তাই হবে, বিজারণ মান দেওয়া আছে, ম্যাগনেসিয়ামের হয়েছেও বিজারণ, মানও বিজারণ। ম্যাগনেসিয়ামের হয়েছেও বামে প্লাস, হয়েছে ম্যাগনেসিয়াম, প্রদত্ত মানেও বামে প্লাস, হয়েছে ম্যাগনেসিয়াম। ক্লিয়ার? ওকে, এবার আসেন আমরা অঙ্কের সুবিধার্থে একটু উপরে করি। হ্যাঁ, না দাঁড়ান, চলেন এরপরে আমরা প্রদত্ত মান থেকে এবার আসেন আমরা মানটা বসিয়ে দিই। অ্যানোডের জারণের মান ছিল কপারের +0.34, তাহলে কি সেল সমান ই সেল সমান ই নড অফ অ্যানোড, অ্যানোডে হয়েছে বিজারণ, কপারের ভ্যালু দেওয়া কপার 2+ বিকামস কপার, তার আগে একটা মাইনাস আছে, ই নট অফ ক্যাথোড, ক্যাথোডেও কত ম্যাগনেসিয়াম 2+ বিকামস ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। ওকে, এবার আসেন আমরা মানগুলো বসাই। কপারের ভ্যালু হচ্ছে +0.34, কপারের ভ্যালু হচ্ছে +0.34, তাই না? বসাই দেন কপারের ভ্যালু হচ্ছে +0.34। চলেন বসাই, পয়েন্ট বিজারণ বিভব +0.34 আর ম্যাগনেসিয়ামের ভ্যালু হচ্ছে -2.3 ভোল্ট। তাহলে -34 -2.3 তাহলে -2.64 ভোল্ট, -2.64 ভোল্ট। তার মানে কি, যেহেতু বিক্রিয়ার রেজাল্ট নেগেটিভ, তোমরা কি খেয়াল করেছো যে ই সেলের ভ্যালু নেগেটিভ? তোমরা কি খেয়াল করেছো যে ই সেলের ভ্যালু নেগেটিভ? দেখেছো নেগেটিভ? তাহলে খুব স্মার্টলি লিখো, যেহেতু ই সেলের মান ঋণাত্মক, তাই বিক্রিয়া কি ফুটত? ঋণাত্মক, তার মানে বিক্রিয়া কি অস্বতঃস্ফূর্ত, অর্থাৎ বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত, বিক্রিয়াটি কি ফুটত? অস্বতঃস্ফূর্ত। তাই ওই পাত্রে, অর্থাৎ কি পাত্রে? কপারের পাত্রে, তাই অস্বতঃস্ফূর্ত, তাই কপারের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ রাখা যাবে। যেহেতু নেগেটিভ তাই রাখা যাবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মনে হয় বুঝলাম যে
অঙ্কটা দেওয়া থাকবে, সেটা দেখে যার পাত্র তাকে অ্যানোড ধরে একটা বিক্রিয়া কমপ্লিট করবা। প্রদত্ত বিক্রিয়ায় কপারের হয়েছে ডানে প্লাস জারণ, মান দেওয়াও আছে কপার বামে প্লাস বিজারণ, তাই জারণের জায়গায় বিজারণ লিখেছি, পাপ কাজ করছি, মাইনাস দিয়ে প্রায়শ্চিত্ত করব। আর ক্যাথোডে বিজারণ ছিল, তো বিজারণ ম্যাগনেসিয়াম বামে প্লাস বিজারণ, গিভে প্রদত্ত যে ভ্যালু কোশ্চেনের যে মান দেওয়া সেখানেও বামে প্লাস বিজারণ। তাহলে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ফুললি ম্যাথ সলভ করার পর দেখলাম যে আমার ই সেলের মান আসছে -2.64, যা কিনা নেগেটিভ, তার মানে ঋণাত্মক, অর্থাৎ বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত, ঘটবে না, বিক্রিয়াটি ঘটবে না, অস্বতঃস্ফূর্ত। তাই ওই পাত্রে ওই দ্রবণ কি যাবে, রাখা যাবে। আশা করি তোমাদের কাছে সুস্পষ্ট হয়েছে, রাইট? তো চলেন আরেকটা ম্যাথ করি। জিঙ্কের পাত্রে, পাত্রটা কার? জিঙ্ক। পাত্রটা কার? জিঙ্ক। তো জিঙ্কের পাত্রে মনে করো এটা একটা পাত্র জিঙ্কের, এই জিঙ্কের পাত্রে কি সালফেট? ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে কিনা? তাহলে পাত্র কার? জিঙ্ক। তাকে কি নোড ধরে? অ্যানোড ধরে বিক্রিয়া বানাও। তাহলে অ্যানোড ধরে যদি বিক্রিয়া বানাই তাহলে জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক কি প্লাস হবে? 2+, রাইট? জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হবে। এরপর কি হবে? কি দ্রবণ? ফেরাস সালফেট দ্রবণ। তো ফেরাস সালফেট দ্রবণে এখানে ফেরাস আয়ন আছে, তো ফেরাস আয়ন এই দুটি ইলেকট্রন গ্রহণ করে কি ধাতু হবে? আয়রন। খুব সুন্দরভাবে টান দিয়ে কাটাকাটি করো, ইলেকট্রন ভ্যানিশ করো। ইলেকট্রন ভ্যানিশ করলে আমার থাকে জিঙ্ক যোগ আয়রন 2+, আমার থাকে জিঙ্ক 2+ যোগ আয়রন। তাহলে আমার প্রদত্ত বিক্রিয়া পেয়ে গিয়েছি। এবার দেখো তো প্রদত্ত বিক্রিয়ায় জিঙ্কের ডানে প্লাস, তার মানে ডানে প্লাস মানে জিঙ্কের জারণ। দেখো তো গিভেন ভ্যালুতেও ডানে প্লাস। এই যে মান দেওয়া, অর্থাৎ যে সূত্রটা বের হবে সেই সূত্রের সাথে যে মান দেওয়া সেই মানকে টালি করবা, কম্পেয়ার করবা। জিঙ্কের কোশ্চেনে দেখো ডানে প্লাস, অর্থাৎ জিঙ্কের প্লাস ডানে মানে জারণ হয়েছে জিঙ্কের। দেখো প্রদত্ত মানেও ডানে প্লাস, তার মানে আমাদের সূত্র বসাই। চলো আমরা সূত্র বসাই। আমরা জানি কি সেল সমান ই সেল সমান ই নট অফ অ্যানোড, অ্যানোডে জারণ যোগ ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে বিজারণ। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। তো চলেন, জিঙ্কের ডানে প্লাস হয়েছে, জিঙ্কের ডানে প্লাস মানে জিঙ্কের জারণ প্রদত্ত বিক্রিয়ায়, আর মান দেওয়া আছে দেখেন ডানে প্লাস। সো উই আর লাকি, নো নিড টু চেঞ্জ। অ্যানোডের জারণ কোনো চেঞ্জ করার দরকার নাই। প্রদত্ত বিক্রিয়ায় জিঙ্কের হয়েছে ডানে প্লাস মানে জারণ, মানও জারণ, সো নো নিড টু চেঞ্জ ইট। তাহলে ই নট অফ অ্যানোড, অ্যানোডে জারণ ছিল, জারণই থাকবে। এবার আসো ক্যাথোডে আয়রনের বামে প্লাস, দেখো আয়রনের বামে প্লাস, ডানে আয়রন বামে প্লাস, তার মানে আয়রনের বামে প্লাস, অ্যারো চিহ্নের বামে প্লাস, তার মানে বিজারণ। আয়রনের ডানে প্লাস মানে জারণ। তাহলে ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে এই যে দেখো আয়রনের ডানে প্লাস তার মানে জারণ, বিজারণের জায়গায় সূত্রের জারণ লিখবা। সূত্রে বিজারণের জায়গায় জারণ লিখেছো, পাপ কাজ করছো, তাই চিহ্ন চেঞ্জ করে দিয়ে প্রায়শ্চিত্ত করবা, মাইনাস। বুঝেছো? এবার ভ্যালু বসাও। চাইলে আরেকটা লাইন লিখতে পারো, ই নট অফ অ্যানোড, অ্যানোডের জারণ ভ্যালু দেওয়া আছে কত দেখাই দাও। জিঙ্ক হয়েছে জিঙ্ক 2+ জারণ, আর ক্যাথোডের বিজারণটাও দেখাই দাও। আয়রন হয়েছে আয়রন 2+, দেখিয়ে দাও। দেখালা তো? এবার চলো আমরা ভ্যালু বসাই।
তো জারণের হয়েছে +0.76। চলো, তাহলে জারণের হয়েছে +0.76 মাইনাস আয়রনেরও জারণ হয়েছে, দেখো সেখানের আগে মাইনাস আছে 0.44। ওকে, সো আলটিমেটলি ইয়োর রেজাল্ট ইজ 3 +0.322 ভোল্ট। দেখো তো এই বিক্রিয়াটা কি ফুটতো? স্বতঃস্ফূর্ত। এই বিক্রিয়াটা কি ফুটতো? স্বতঃস্ফূর্ত। তো স্বতঃস্ফূর্ত হলে তো জিঙ্কের পাত্র, কার পাত্র? জিঙ্কের পাত্র, এবং বিক্রিয়া কি ফুটতো? স্বতঃস্ফূর্ত। যেহেতু ফিনিশিংটা তাহলে কি লিখবে বলো তো? রাখা যাবে না যাবে না? পজিটিভ, স্বতঃস্ফূর্ত, রাখা যাবে না। যেহেতু ইসেল পজিটিভ, ইসেলের মান +0.32 ভোল্ট, তাই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। তাই বিক্রিয়াটি কি ফুটতো? স্বতঃস্ফূর্ত। তাই বিক্রিয়াটি কি ফুটতো? স্বতঃস্ফূর্ত। তাই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত। তাই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত, রাইট? সো জিঙ্কের জারণ হয়েছে, জারণ ঘটেছে, জিঙ্কের জারণ ঘটেছে, তাই ওই পাত্রে ওই দ্রবণ রাখা যাবে না। তাই জিঙ্ক পাত্রে কি দ্রবণ? ফেরাস সালফেট দ্রবণ। তাই জিঙ্কের পাত্রে ফেরাস সালফেট দ্রবণ রাখা যাবে না। ওকে, ক্লিয়ার? যদি পজিটিভ হতো, নেগেটিভ হতো, তবে রাখা যেত। যেহেতু পজিটিভ হয়েছে তাহলে রাখা যাবে না। কারণ জিঙ্কের জারণ ঘটেছে, জিঙ্ক দ্রবণে জিঙ্ক 2+ হয়েছে, বারবার ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই রাখা যাবে না। সো আশা করি দ্বিতীয় অঙ্কটাও তোমাদের কাছে ক্লিয়ার হলো। বসে থাকবো কেন? বোর্ড কোশ্চেনও সলভ করি। চলো, বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে একটা নতুন ডাটা আসবে। এই নতুন ডাটাটা বলে দিলে এটা তোমরা ইজিলি সলভ করতে পারবে। ক্লিয়ার? তোমরা এটা ইজিলি সলভ করতে পারবে, এটা কোনো প্রবলেমই না। আচ্ছা, কি প্রবলেমই না? কেন প্রবলেমই না? যেহেতু একটু খেয়াল করো, এই জায়গাটাতে X2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে X হয়েছে, বিজারণ বামে প্লাস ছিল, Y2+ এরও বামে প্লাস, সব বিজারণ, Z2+ ও বামে প্লাস, তিনোটাই বিজারণ। এখানে এম ট্রিক্সটা মনে রাখবে। এম ট্রিক্সটা হলো যার বিজারণ বিভব বেশি, সবগুলোরই বামে প্লাস, দেখো বিজারণ, যার বিজারণ বিভব বেশি সে হবে ক্যাথোড। যার বিজারণ বিভব বেশি সে হবে কি? ক্যাথোড। তার মানে যদি তোমার আমার সাথে তিনজনকে কম্পেয়ার করতে বলে তো মনে রাখবে যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড হবে। দেখো তো Y2+ আয়নের দ্রবণকে জেড ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা? জেড এর বিজারণ বিভব হচ্ছে -2.3 আর Y হচ্ছে 0.25, -0.25। অবভিয়াসলি যার বিজারণ বিভব বেশি সে হবে ক্যাথোড। জেড ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা? জেড ধাতু দ্বারা নির্মিত পাত্র তো বলেই দিচ্ছে, তাহলে জেড যদি নির্মিত ধাতুর পাত্র হয় তাহলে জেড এর হবে কি নোট? অ্যানোড ধরে বিক্রিয়া করতে হবে। তো করি,
চলো, বলেই দিয়েছে, ঝামেলাই যেও না। জেড দুটি ইলেকট্রন ত্যাগ করে হবে Z2+। যেহেতু জেড নির্মিত পাত্র, তাহলে তাকে অ্যানোড ধরো। আর তোমরা একটু খেয়াল করো, সে হবে, যার বিজারণ বিভব বেশি সে হবে ক্যাথোড। কিন্তু বলে দিয়েছে যে Y2+ আয়নের দ্রবণকে জেড ধাতু দ্বারা সংরক্ষণ করা যাবে কিনা, স্পষ্ট বলা জেডের পাত্র, তাহলে কোনো টেনশন করার দরকার নেই। তুমি জেডকে অ্যানোড ধরে বিক্রিয়া কমপ্লিট করো। তাহলে Y2+ দুটি ইলেকট্রন খেয়ে হবে Y। স্মার্টলি অ্যানোড ক্যাথোড বিক্রিয়া টান দাও, কেটে দাও। Z+ Y2+ Z2+ প্লাস Y। এবার আসো কি সেল সমান, আমরা জানি ই সেল সমান, আমরা জানি ই সেল সমান ই নট অফ অ্যানোড, অ্যানোডে জারণ, যোগ ই নট অফ ক্যাথোড, ক্যাথোডে বিজারণ। আমি শর্টকাটে লিখেছি, তোমরা ব্রডকাটেই লিখবে, কোনো সমস্যা নাই। আমি শর্টকাটে লিখেছি, তোমরা ব্রডকাটেই লিখবে। তাহলে দেখো তো, আমার জেড এর অ্যানোড হয়েছে, দেখো জেড এর ডানে প্লাস, জারণ বলেই দিছে জেড এর পাত্র, তাহলে জেডকে আমার অ্যানোড ধরতেই হবে, কোনো উপায় নাই, এটা নিয়ম। ওকে, আরেকটা নিয়ম আছে, আমরা সেই নিয়মে না যাই। কেউ আবার, এটা রেকর্ডেড ভিডিও ক্লাস, এটা দেখে আবার কেউ ভেবো না স্যার এটা তো সক্রিয়তা সিরিজের নিয়ম অনুযায়ীও করা যায়, বাট দিস ইজ এ ইজিয়েস্ট ওয়ে। ওকে, সো যার পাত্র, যেই ধাতু দ্বারা পাত্রটি বানানো, তাকে অ্যানোড ধরে জারণ ধরে ম্যাথটা সলভ করো। তাহলে জেড এর জারণ হয়েছে, কিন্তু গিভেন ডাটায় তো বিজারণ দেওয়া। দেখো জেড এর হয়েছে ডানে প্লাস, প্রদত্ত বিক্রিয়ায় হয়েছে ডানে প্লাস, কিন্তু মান বলে বামে প্লাস। তাহলে আমরা অ্যানোডের জায়গায়, জারণের জায়গায় আমরা বাধ্য হব বিজারণ লিখতে। সূত্র চেঞ্জ করেছি, পাপ করছি, মাইনাস দিয়ে প্রায়শ্চিত্ত করব। সূত্র চেঞ্জ করেছি, পাপ করেছি, কারণ আমাদের গিভেন ডাটাতে দেওয়া বিজারণ। আরেকটা কথা মনে রাখবে, প্রদত্ত মান যেটা পরীক্ষার খাতায় দেওয়া সেটা দিয়েই অঙ্ক করতে হয়। এই জন্য আমার হয়েছে জিঙ্কের জারণ, বাট আমার মান বলছে জিঙ্কের বিজারণ বামে প্লাস, অতএব আমাকে জারণের জায়গায় বিজারণ করতে হয়েছে। আমি সূত্র বসিয়েছি -2.3 যোগ ক্যাথোডে আমার ওয়াই এর হয়েছে বামে প্লাস বিজারণ, আমার গিভেন ডাটাও বামে প্লাস বিজারণ। তাহলে আর আমার কোনো টেনশন নাই, যা আছে তাই থাকবে, ক্যাথোডে বিজারণই থাকবে। ওকে, সো যা আছে বসাই দাও, -0.25, তার মানে -2.55 ভোল্ট, তার মানে -2.55 ভোল্ট, রাইট? -2.55 ভোল্ট। ওকে, 2.3 -2.3 আর -2.25, তার মানে ঠিকই তো আছে। কি হলো, ক্যালকুলেটর অন, -2.3 -2.25, মাই গড। 25 ক্যালকুলেটর প্রেস করলে কি আসে? অর্থাৎ -2.55 আসে। ওকে, কারণ তোমার এখানে 355, ঠিক আছে। যেহেতু নেগেটিভ, যেহেতু ই সেলের মান নেগেটিভ, তাই বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত। অস্বতঃস্ফূর্ত হলে রাখা, কি বলেছে, রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে, রাখা যাবে। যেহেতু বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত, তাহলে আমরা অবশ্যই
জেড নির্মিত পাত্রে y2 প্লাসকে রাখতে পারবো। ক্লিয়ার? সো মোটামুটি আমরা খুব স্মার্টলি ক্লাসটা শেষ করলাম। আজকের ক্লাস দেখলে তোমাদের এই সূত্র নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।